শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিটল টাটা এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় আজিম আজিজ বেনজির এ কেমন নজির। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ এবং আমাদের সাথে রয়েছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক জনাব মোস্তফা কামাল, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব শফিউল আলম চৌধুরী নাদেল এমপি। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। শামা ওবায়দ, আপনাকে দিয়ে যদি আলোচনা শুরু করি, বেশ কিছুদিন থেকে যে বিষয়টি নিয়ে দেশে এবং বিদেশে প্রায় সর্বত্রই আলাপ হচ্ছে, সেটি হচ্ছে আজিম আজিজ বেনজির এই প্রসঙ্গে। আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যেটি বলেছেন যে বেনজির আজিজকে বিচারের মুখোমুখি করেছে আওয়ামী লীগ। তার মানে বিষয়টি এরকম যে যখনই যে দল সরকারে থাকে, শাসক দল, আমাদের ট্রেডিশন অনুযায়ী বলা হয়ে থাকে যে কোনো অন্যায় যদি তাদের অনুগত কেউ করে কিংবা শাসক দলের কাছাকাছি কেউ করে, তাদের সংগঠনের কেউ করে, সেটি খুব একটা আমলে নেওয়া হয় না বা শাস্তির আওতায় আসে না। এক্ষেত্রে সাধারণ সম্পাদকের বক্তব্য যে সেটি তো অন্তত করা হচ্ছে। আর আপনারা এ বিষয়ে আপনার বক্তব্য শুনবো। ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক এবং এটিএন বাংলা দর্শকদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আপনি যে আপনার ইন্ট্রোডাকশনে বললেন যে আপনার আজকের বিষয়বস্তু হচ্ছে আজিজ এবং আমাদের বেনজির এবং আমাদের বৃহত্তর আকারে গেলে আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলোর যে অবস্থা এখন, যখন যে সরকার ক্ষমতায় আসে সেই রূপ কিন্তু না। কারণ মানে এটা একেবারেই এই আওয়ামী লীগ মানে এই বিনা ভোটের সরকারের এই চতুর্থ টার্মে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি, বহু বছর ধরেই আমরা দেখছি এবং আমরা বলেও আসছি, বিরোধী দল মত এবং সিভিল সোসাইটির বিভিন্ন জায়গা থেকে যতদূর বলা যায়, বলার মানে নিজেকে সেফ করে, নিজের পরিবারকে সেফ করে যতটুকু বলা যায়, মানুষ কিন্তু বলে আসছে যা ঘটছে বাংলাদেশে। আজকে সাবেক সেনাপ্রধান এবং র্যাবের ডিজি এবং সাবেক ডিজি এবং পুলিশে উনি ছিলেন, এই ধরনের ব্যক্তিদের দুর্নীতি, এবং সেটা শুধু কিন্তু আর্থিক দুর্নীতি না, সব রকমের দুর্নীতি। কারণ এই আজিজকেই আমরা বলতে শুনেছি বিগত দিনে যে 2018 নির্বাচনের পরে যে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হয়েছে, যেটা একটি কোনো দেশের সেনাপ্রধানের এটা বলার কথা না, এটা সেনাপ্রধানের বিজনেস না। হ্যাঁ, দৃষ্টিকোণ থেকে সুষ্ঠু হয়েছিল কি এখন প্রশ্ন হচ্ছে যে এই আজিজ, এই বেনজির এবং এই ধরনের লোকজনকে ব্যবহার করে কিন্তু শেখ হাসিনার সরকার বর্তমানে ক্ষমতায় আছে। আজকে আপনি কিন্তু বলতে পারেন না যে যেই সরকার যখন ক্ষমতায় থাকে, এটা নজিরবিহীন। আমাদের সেনাবাহিনী, বাংলাদেশের সেনাবাহিনীর অতীত ইতিহাস অত্যন্ত উজ্জ্বল এবং সবসময় সেনাবাহিনী কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশের উপরে যখনই বাংলাদেশের এবং বাংলাদেশের জনগণের উপরে বিপদ এসেছে, কোনো আপনার জাতীয় ক্রাইসিস হয়েছে, সেনাবাহিনী এগিয়ে এসেছে, এবং সেনাবাহিনীর উপরে বাংলাদেশের জনগণেরও একটি আস্থা ছিল, একটি মানে স্বার্থহীন যেটাকে বলে একটা আস্থা ছিল যে সেনাবাহিনী কখনো দেশের সাথে, দেশের মানুষের সাথে অন্যায় করবে না বা বেইমানি করবে না। আজিজ তো সেটাই করে দেখিয়েছে। সেটা এখন ব্যাপার হচ্ছে যে প্রশ্নটা হচ্ছে যে কার আমলে হয়েছে? আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে। কেন হয়েছে? কারণ এই আওয়ামী লীগ সরকার তার সেনাবাহিনী, আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত সেনাবাহিনী এবং সকল প্রশাসনকে তার ব্যবহার করার প্রয়োজন হয়েছে গত 17 বছর ধরে ক্ষমতা টিকে থাকার জন্য। সুতরাং
একজন আরেকজনকে স্টেক হোল্ডার বানিয়েছে এবং স্টেক হোল্ডার বানাতে গিয়ে দুর্নীতি বেড়েছে, জনগণের টাকা, জনগণের মাল, জনগণের যে ধন সম্পদ শোষিত হয়েছে, বাংলাদেশের ধন সম্পদ শোষিত হয়েছে এবং এখনো হচ্ছে। হ্যাঁ, সেই আওয়ামী লীগই আবার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এতদিন কোথায় ছিল? আজিজ সাহেব, যে দুর্নীতি হচ্ছে, প্রাইম মিনিস্টার্স ম্যান যখন এই ডয়েচে ভেলে থেকে যখন এই ভিডিওটি, সরি আল জাজিরা থেকে যখন পরে ডয়েচে ভেলেতে প্রকাশিত হয়েছিল, আল জাজিরা থেকে ডয়েচে ভেলেতে আজিজ সাহেবেরটা সেদিন প্রচারিত হয়েছে, আল জাজিরা থেকে যখন প্রচারিত হয়েছিল, কেন প্রধানমন্ত্রীর দপ্তর বা কোনো স্বরাষ্ট্রমন্ত্রী বা কোনো দপ্তর, কোনো মন্ত্রণালয় থেকে এটা প্রতিবাদ করা হয়নি? আমরা দেখিনি। বাংলাদেশের কোনো পত্রিকায় এসছে যে এই বর্তমান ফ্যাসিবাদী দুর্নীতিবাজ ভোটারবিহীন সরকার এই যখন এই দুর্ভাগ্যজনক বশত বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, বাংলাদেশের প্রশাসনের বিরুদ্ধে একটি আল জাজিরা একটি প্রতিবেদন প্রকাশ করলো সারা বিশ্ব জুড়ে, সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী দপ্তর থেকে শুরু করে কোনো মন্ত্রণালয় থেকে কোনো প্রতিবাদ হয়নি। হ্যাঁ, ইভেন কোনো প্রশাসন থেকে প্রতিবাদ হয়নি। কেন হয়নি? তার মানে তারা এটা মেনে নিয়েছে এবং এটা সত্য, এবং প্রতিবাদ করলে তারা বিপাকে পড়তো। আইএসপি এর পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়গুলো। ভাই এগুলো কিছুই বলা হয়নি ভাই। আইএসপি এর কি জিনিস ভাই? আপনার যদি সত্য, যদি ঘটনা মিথ্যা হতো, ওবায়দুল কাদের সাহেব এবং তার দোসররা এবং আমাদের যারা তোতা পাখির মতো প্রত্যেকদিন শেখ হাসিনার গুণগানে, আওয়ামী লীগের গুণগান গাইতে থাকে, তারা এই সকাল বিকাল এই এর বিরোধিতা করে আমাদের 17 কোটি মানুষের জীবন অতিষ্ঠ করে দিত। মানে আপনি বলছেন বিরোধিতা সেরকম হয়নি? বিরোধিতা কিছুই হয়নি, কারণ এটা বাস্তবতা ছিল দেখে বিরোধিতা হয়নি, এবং বাস্তবতা যে ছিল সেটা এখন প্রমাণিত হচ্ছে। এখন কেন তাদের বিচারের প্রশ্ন আসতেছে? এখন আপনার নাকের ডগায় একজন লোক, প্রশাসনের একজন ব্যক্তি যদি দুর্নীতি করে, তাহলে সে কি একা একা দুর্নীতি করেছে? তার কোনো সঙ্গী সাথী ছিল না? এবং সঙ্গী সাথীগুলা কি বেসরকারি লোকজন ছিল? তারা অবশ্যই সরকারি লোকজন ছিল। এবং সরকারি বেসরকারি মিলিয়ে যারা ছিল, তারা এতদিন চুপ ছিল কেন? এখন যখন এটা প্রকাশিত হয়েছে, এখন যখন আর থলের বিড়াল বেরিয়ে এসেছে, এখন যখন আর বাঁচার কোনো উপায় নেই, এখন যখন অর্থনীতি তলানিতে, এখন যখন মানে এই বাজেটের যখন অধিকাংশ দিতে হবে, আগামী বাজেটে অধিকাংশ দিতে হবে আপনার ঋণ পরিশোধে, যখন আপনার ডলার ক্রাইসিস চলছে, যখন মানুষ আমদানি করতে পারছে না, যখন মানুষ পথে বসে 3 বেলা খেতে পারছে না, যখন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত আরো গরিবতর হচ্ছে, এখন বুঝতে পারছে যে যেই মানে এই যে ফ্র্যাঙ্কেনস্টাইন আমরা তৈরি হয়েছে, এই না আমাকে বলতে দেন। এই মানে আপনার যখন যে কোনো একটি দল যখন জোর করে ক্ষমতায় থাকতে চায়, যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে চায়, গণতন্ত্র ধ্বংস করে, ভোটাধিকার ধ্বংস করে, প্রশাসনকে তাদের ব্যবহার করতে হবে, আশেপাশে লোকজনকে তাদের স্টেক হোল্ডার বানাতে হবে, তাদের সরকারের বিভিন্ন অঙ্গকে তাদের ব্যবহার করতে হবে। সেটাই করেছে, এবং সেই কারণে এই ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি হয়েছে, এবং সেটার ভুক্তভোগী হচ্ছি আমরা আজকে। এই আর দুঃখ হয়, আগামীকাল 30শে মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী। উনিও সেনাবাহিনীর একজন উজ্জ্বল নক্ষত্র, এবং উনি দেশের স্বাধীনতা যুদ্ধের জন্য যুদ্ধ করেছেন, স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, উনি সংগ্রাম করেছেন, এবং ওনার মতো আরও অনেকেই সেনাবাহিনীতে আছেন যারা আজিজ সাহেবের এই কর্মকাণ্ডে তারা লজ্জিত এবং তারা ব্যথিত যে বাংলাদেশের একজন সেনাবাহিনীর একজন যারা প্রতিদিন তারা, আমরা সেনাবাহিনীর গুণগান আমরা জাতিসংঘ থেকে শুনি, যখন আমরা জাতিসংঘের মতো একটি অর্গানাইজেশনে আমরা এরকম করাপ্ট লোকজনকে যাইতে দেখি, তখন কিন্তু আমরা দুঃখিত হই। জি, একটু শুনে আসি আমি। অসংখ্য ধন্যবাদ। এর মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন শফিউল আলম চৌধুরী, নাদেল এমপি। আপনাকে ধন্যবাদ। নাদেল ভাই, আপনি শুনছিলেন শামা ওবায়দ বেশ কিছু প্রসঙ্গ এনেছেন, পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিবও বলছেন যে এই আজিজ কিংবা বেনজির এটি অসংখ্য তৈরি করেছে বর্তমান সরকার। আপনার বক্তব্য শুনব। দেখুন, তাদের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে, সরকারের বিভিন্ন সংস্থা সেগুলো খতিয়ে দেখছেন, তদন্ত করছেন। তো এখন যদি এই বিষয়টিকে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য রাজনৈতিক ভাবে কোনো প্রতিষ্ঠানকে বা সরকারকে হেয় করার জন্য সামনে নিয়ে আসেন, তাহলে কিন্তু দেখা যাবে প্রকৃত অপরাধী বা বিষয়টা
রাজনৈতিক ডামাডোলে পেছনে পড়ে যেতে পারে। আমি মনে করি দুদক বা অন্যান্য সংস্থাগুলো সেগুলো দেখছে। আহ, আমি বিশ্বাস করি তারা এই বিষয়টি নিশ্চয়ই আইনানুগ পদক্ষেপ। জি, না, যেটি বলা হচ্ছে যে এখন কেন এই বিষয়গুলো সামনে আসছে, ওনারা যখন পাওয়ারে ছিলেন তখন তো পদে ছিলেন যখন, সেই সময় তো বিষয়গুলো আসেনি বা সরকারও ব্যবস্থা নেয়নি, যথাসময়ে ব্যবস্থা নেওয়া হয়নি কেন, সেই বিষয়টি আসছে। দেখুন, অভিযুক্ত, আমি যে কথাটি আপনার প্রশ্নের প্রেক্ষিতে বললাম যে অভিযোগ যেহেতু এখন এসেছে, অভিযোগগুলো তদন্ত হচ্ছে, কারণ কোনো অভিযোগ বা আহ, এই বিষয়গুলো যদি ব্যত্যয়গুলো বা কোনো অনিয়ম সামনে না আসে, তখন তো সরকার বা কোনো সংস্থা, যেমন দুদক বলেন বা অন্যান্য কোনো সংস্থা, তারা সেই বিষয়ে পদক্ষেপ নিতে পারেন না। এখন যেহেতু এই বিষয়গুলো সামনে এসেছে, তো এখন এই বিষয়ে তদন্ত হচ্ছে এবং বেনজির সাহেবের বিষয়টা দুদক দেখছে, সরকারের অন্যান্য সংস্থাগুলো দেখছে। আর সেনাবাহিনীর যে বিষয়টি, যে সাবেক সেনা প্রধানের বিরুদ্ধে এসেছে, তিনি যেহেতু সেনাবাহিনীতে কর্মরত ছিলেন, নিশ্চয়ই তাদের আইনি হবে। জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিলেন, এদেশের হাজার হাজার মুক্তিযোদ্ধাকে যেভাবে তিনি বিনা বিচারে ক্যাঙ্গারু কোর্টে বিচার করেছিলেন, সেভাবে না হোক, অন্তত নিশ্চয়ই সেনা আইনে সেই বিষয়টা খতিয়ে দেখা হবে। জি, আমি আসবো আবার, আমি একটু শুনে আসি। জনাব মোস্তফা কামাল, এই যে আমরা আলাপ করছি আজিম আজিজ বেনজির, কেমন নজির? সরকার কি এই ত্রিরত্ন বলি আর যাই বলি, তাতে কি বিব্রত? সরকার বিব্রত হবে কিনা সেটা একেবারে সরকারের বিষয়, যদি লজ্জা শরমের প্রশ্ন থাকে। তিনটা ক্যারেক্টার এখানে, আজিম, আজিজ, বেনজির। আর আজিম সাহেব বেশি পরিচিত আনার হিসাবে, এই নামে বেশি চেনেন ওনাকে। তো এখানে দুজন হচ্ছেন প্রশাসনিক বিষয় আর একজন জনপ্রতিনিধি। তো নিচ দিকে শুরু করে আনার সাহেব থেকে শুরু করে ক্ষমতাসীনদের জোটগত মিত্র দিলীপ বড়ুয়া, যিনি এবার ক্যাবিনেটে নেই। তো তিনি বলেছেন ৮০% সদস্যই বর্তমান সংসদের এরা আনারের মতোই, অথবা এরা দুর্নীতিবাজ। এটা প্রথমত রাজনীতির জন্য ভালো খবর না। অথবা তিনি যদি এখনো মন্ত্রী থাকতেন হয়তো এই ধরনের কথা বলতেন না। যার যার সুবিধা অনুযায়ী সবাই কথা বলেন, অবস্থান অনুযায়ী। আর গোটা বিষয়টা কিন্তু আসলে রাজনীতির, অপরাজনীতির একটা ফল এবং ফসল। তো আজিজ সাহেব এইসব কাজ করেছেন, যেটা বর্ণনা সবাই জানেন। বেনজির সাহেব কি করেছেন, এগুলো কিন্তু তারা অবসরে যাওয়ার পর করেননি। এগুলো তারা যখন চেয়ারে ছিলেন, ক্ষমতায় ছিলেন, হিম্মত ছিল, তখনই করেছেন। তো দুজন তারা সাংগঠনিক দায়িত্বে আছেন দলের, তারা যার যার মতো করে কথাটা বলেছেন। এখানে পেছনে লুকানো কথাটা কি? একজন আনারকে কে তৈরি করেছে? সে হয়তো মোটা তাজা হয়েছে আওয়ামী লীগ আমলে, তালিম পেয়েছে বিএনপির কাছে, তালিম পেয়েছে জাতীয় পার্টির কাছে, এখন দায় নিতে হচ্ছে আওয়ামী লীগ শাসক দলকে। এটাই স্বাভাবিক, যেহেতু সে মোটা তাজা বেশি হয়েছে এই সময়ে। তো এখানে আমাদের রাজনীতির জন্য একটা বার্তা আছে, এটা সবার জন্য। যিনি অনলাইনে আছেন নাদেল ভাই, আমার সাথে আছেন সমবায়, তাদের জন্য এটা একটা মেসেজ। কিন্তু গোটা রাজনীতির জন্য আমাদের একজন এমপি আছেন কারাগারে, বিদেশের কারাগারে, কুয়েতের কারাগারে। ওনার ঘটনাটা কি? স্বর্ণ চোরা কারবার, হুন্ডি, অথচ তিনি কিনি মাননীয় সংসদ সদস্য। আবার ধারাবাহিকভাবে এখন আমাদের এমপির মৃত্যু হয় আবার বিদেশে, তাও অভিযোগ কিন্তু এগুলোই। রাজনীতিতে সুযোগ আছে। তিনি যাওয়ার সময় কি বলেছিলেন, অথবা কি প্রচার হয়েছে, যে তিনি চিকিৎসার্থে গেছেন। তো ওখানে ওনাকে সর্বশেষ যেখানে দেখা গেছে পুলিশের তথ্য অনুযায়ী তিনি একজন স্বর্ণ চোরাচালানি। তো ওনার বাড়িতে কি চিকিৎসা হয়? চিকিৎসার প্রশ্ন আসে হাসপাতালের কথা, ক্লিনিকের কথা। তো উনি কিছুদিন পর পরে ওখানে যান চিকিৎসা নিতে। এই হচ্ছে ওনাদের চিকিৎসার ব্যবস্থা। তো সরকারের দিক থেকে যেহেতু কথাবার্তার একটু চাতুরি আছে, চালাকি আছে, সরকারের দিক থেকে বলা হয়েছে তাদেরকে কোনো ওই দুইজনের প্রশ্নে, আজিজ এবং বেনজিরের প্রশ্নে, যে প্রোটেকশন দেওয়া হবে না। তো এই কথা কেন আসছে, প্রোটেকশন দেওয়া হবে বা হবে না? অর্থাৎ অভিযোগ আছে যে প্রোটেকশন দিয়েছে।
দিয়েছে কি দেয়নি সেটার ব্যাখ্যা নানান রকম। যেহেতু তারা দায়িত্বে থাকতে এই অভিযোগগুলো উঠেছে, এখন হয়তো বিশ্লেষণ হচ্ছে যে আজিজ সাহেব দৈনিক কত শতাংশ জমিন কিনেছেন। বেনজির সাহেব, আজিজ সাহেব তার গুণধর ভাইদের জন্য কি করেছেন, কোথায় কাকে আশ্রয় দিয়েছেন, কিভাবে পাসপোর্ট তৈরি করেছেন, তো এগুলো এখন আসছে কেন প্রশ্ন কিন্তু অবশ্যই। আপনার মনে থাকার কথা, এর আগে যখন যুবলীগের নেতা সম্রাটকে নিয়ে ক্যাসিনো কাণ্ডের সময়, তখন যুবলীগের যিনি চেয়ারম্যান ছিলেন তিনি খুব রুক্ষ হয়ে একটা শব্দ বলেছিলেন যে পুলিশ যে এখন এত কথা বলছেন, পুলিশকে ইঙ্গিত করে, এমনকি সাংবাদিকদেরকেও ইঙ্গিত করেছেন যে তখন কি আঙ্গুল চুষেছেন। একদম মনের কথাই তিনি বলে ফেলেছেন। তো এই আঙ্গুল চোষার কাজটা বরাবরের রাজনীতিবিদরা করেন, যে কারণে দায়টা কিন্তু শেষ পর্যন্ত তাদেরকেই নিতে হয়। আওয়ামী লীগকে এখন বলতে হয় যে তারা এর সাথে তাদের কোনো আশ্রয় প্রশ্রয় ছিল কিনা অথবা নাই, এটা তাদেরকে বারবার বলতে হয়। আবার দেখেন দুঃখজনকভাবে বিএনপি মহাসচিব যেটা বলেছেন, তিনি কম কথার মানুষ, আমি কোট করি বক্তব্যটা, যে দোয়া করেন যেন আপনাদের অর্থাৎ সরকারি লোক বাকিদের দাফন কাফনটা যেন ঠিকভাবে হয়। সেটা মিন করেছেন যেহেতু আনার সাহেবের যে বর্ণনাটা এসেছে। তো এই বর্ণনাটার মধ্যে একটু কিচ্ছা কাহিনী কিন্তু রয়েছে, যেটা যে কেউ বুঝতে পারে, কিন্তু শোনার সময় ভালো লাগে। কিভাবে ওনাকে নেওয়া হয়েছে আপনি দেখেন, কত মর্মবেদনার। তিনি একজন মানুষ, প্রথমত তারও স্ত্রী আছে, সন্তান আছে। আবার এই ডেলিভারিগুলো কে দিয়েছে? পুলিশ থেকে। ওনাকে কিভাবে আগে গায়ের চামড়াটা খুলেছে, দম নিঃশ্বাস বন্ধ করেছে, এরপরে মাংসগুলো আলাদা করেছে, হাড়গুলো আলাদা করেছে, এরপরে আবার নিরাপত্তার জন্য, নিরাপদ থাকার জন্য হাড় মাংসগুলো একসাথে করে কিমা করেছে। আপনি স্বাভাবিক চিন্তা থেকে, অবস্থান থেকে ভাবেন তো এই বর্ণনাগুলো কি সুন্দর? খুব দুঃখজনক কিন্তু। তো আবার আমাদের রাজনীতিবিদদের যে এই বাস্তবতা, বিশেষ করে বড় দুইটা দল বা তিনটা দল ধরেন, যদি জাতীয় পার্টিকেও ধরতে হয় আপনার, যেহেতু সাংবিধানিকভাবে তারা সংসদের বিরোধী দল, ওজন দিতেই হয়। আমরা গড়পড়তা বিরোধী দল বলতে বিএনপিকে মিন করি। তো এই তিন দল যে তাকে হৃষ্টপুষ্ট করেছে, এখানে কি তাদেরও দায় নেই? এখন কেন তাকে হৃষ্টপুষ্ট করেছে, তাকে কেন হায়ার করেছে? যে তার স্বর্ণ কারবার আছে, হুন্ডির কারবার আছে, হুন্ডা আছে, গুন্ডা আছে, তাকে লাগে। এই প্রয়োজন, এই অপপ্রয়োজন তৈরি করতে গিয়ে, এই চর্চা করতে গিয়ে আপনারা গোটা দেশকে কিন্তু একটা আতঙ্কের মধ্যে ফেলে দিচ্ছেন। এখন কার দায় বেশি কার কম? যারা ক্ষমতায় আছে তাদের দায় অবশ্যই বেশি। তো এখানে প্রশ্ন আসে যে আমরা কি কেউ জানতাম না? বাদ বাকিরা কি জানতাম না? দলগুলো অবশ্যই জানে, তার ওই গুণাগুণ আছে দেখেই তারা হায়ার করে। নির্বাচনে এলে কিন্তু একটা প্রশ্ন আসে যে একটা হলফনামা দেওয়া হয়, ওখানে লেখা থাকে আপনার বিরুদ্ধে কয়টা মামলা আছে, কোনটা কোন কিসিমের মামলা, ওখানে আনার সাহেব সেটি দিয়েছেন। হ্যাঁ, সম্পদ কি আছেন। তো সেটা দিয়েছেন কি জন্য? তিনি দিয়েছেন দেখানোর জন্য দিয়েছেন। বলা হয় যে হলফনামায় বলা হয় হলফনামা দেখানো, তো তিনি দেখিয়েছেন। তো সেটা দেখেছেন কে? নির্বাচন কমিশন, তারাও দেখেছে। তো দেখার পর কি করলেন? এরপরে কি আর কোনো দায়িত্ব ছিল না যে অন্তত তাকে টেনে ধরা বা একটু শাসন করা বা একটু বারণ করা, যে আর করো না? অন্তত দল থেকে যদি এতটুকু করা হয়, তাহলে একটা লোক একবার নয়, দুইবার নয়, পরপর তিনবার কিন্তু তিনি এমপি, মাননীয় সংসদ সদস্য। তো তিনি কাজটা কি করেন? সংসদের কি কাজ করলেন উনি? জনগণের কি কাজ করেন উনি? করেন কিছুদিন পর পর উনি ভারত যান। এখন তো বোঝা যাচ্ছে ভারত উনি কি কারণে গেছেন, তার পরিবারও নিশ্চয়ই সেটা জানার বাইরে নয়। আমাদের আরও কিছু মাননীয় আছেন, দিলীপ বড়ুয়ার যদি 80% আমি আমলে নাও নেই, তারা এই ঘন ঘন দুবাই যাচ্ছেন কেন, কুয়েত যাচ্ছেন কেন, বম্বে ঘুরতে যান কেন? আসলে কি করেন? কারোটা হয়তো বের হয়ে যায় তারা বেগম পাড়াতেও ঘোরাফেরা করেন। তো এগুলো করতে করতে আমাদের গোটা রাজনীতি কিন্তু এখন একটা জলাবদ্ধতার মধ্যে। কেউ লাশ হচ্ছেন, কেউ জেলে যাচ্ছেন, তাও আবার বিদেশে জেলে। এতে আমাদের দেশের মান সম্মান তাদের যায় কি না, কিন্তু আমাদের যাচ্ছে। তো এইরকম একটা অবস্থার মধ্য দিয়ে তাদের প্রতি এখনও কোনো রাজনৈতিক দল, ধরুন বিএনপি, তাদেরও দায় আছে অন্তত এই কথাটুকু বলা যে আমরা এগুলোকে আর প্রশ্রয় দেব না। ওয়াদা করতে আনুষ্ঠানিকতা লাগে না, বলতে পারে যে আমরা এগুলোকে আর প্রশ্রয় দেব না। অথবা সরকার প্রশ্রয় দিয়েছে সেটা বলার অবকাশ রাখে না, এই জন্য তওবা করা, কানে ধরা, মাপ চাওয়া জরুরি করে না, মোটেই জরুরি প্রয়োজন না, কিন্তু অত কিছু পদক্ষেপ কিন্তু নেওয়া যায়। তো সরকার দাবি করতে চাচ্ছে যে আমরা কাউকে প্রোটেকশন দেব না, আর কতগুলো কমন কথা তো আছেই।
আমাদের জিরো টলারেন্স, এগুলো হচ্ছে শোনানোর জন্য শোনানো। অসংখ্য ধন্যবাদ। তো একটা যদি বিরতি সরকার নিয়ে শুরু এসে করে আমরা আবার এই আলোচনায় যুক্ত হচ্ছি। একটা পরিণতিতে, হয়তোবা চূড়ান্ত পরিণতিতে যাওয়া না যাক, অন্তত লাগামটা একটু হলেও বোধহয় টানা সম্ভব, এবং সেটার একটা উৎকৃষ্ট সময় এখন। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, নিটল টাটা এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিটল টাটা এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সমাবেদ যে আলাপটি করছিলাম যে অ্যাটলিস্ট সরকার তো বলছেন যে যত প্রভাবশালী হোক যেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এটিকে সাধুবাদ জানানো যায় কিনা এটি একটি বিষয়। আর আপনারা বলছেন যে যারাই এখন অভিযুক্ত হচ্ছে সরকারের আশ্রয় প্রশ্রয়ে এই বিষয়গুলো হচ্ছে, সরকারের ফায়দা কি? কেন সরকার তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেবে? সরকারের কি পারপাস তারা সার্ভ করেছে আপনার কাছে মনে হয়? এটাকে সাধুবাদ দেওয়া যায় না, প্রথম প্রশ্নের উত্তর। কারণ আপনি দেখবেন যখনই তারা কাউকে বিচারের আওতায় এনেছে, বাধ্য হয়ে এনেছে, অথবা তাদের অন্তর্গত আওয়ামী লীগের অন্তর্গত কোনো দ্বন্দ্ব আছে, এছাড়া কাউকে আইনের আওতায় তারা এনেছে একেবারে অলৌকিকভাবে ধরা পড়েছে এবং স্বচ্ছভাবে ধরা পড়েছে এবং দুদক বিচার আচার করেছে, কোর্টে বিচার আচার হয়েছে, এই নজির, এটা নজির নাই কোনো। কিন্তু আমাদের এই দেশের নাগরিক হিসেবে, আপনি পলিটিক্সকে সাইডে রাখেন, এদেশের নাগরিক হিসেবে আমাদের দুঃখটা হচ্ছে, আমাদের কষ্টটা হচ্ছে যে যে আওয়ামী লীগ বাংলাদেশের অবস্থাটাকে, বাংলাদেশের রাজনৈতিক সিচুয়েশন, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, বাংলাদেশের সামাজিক অবস্থাকে এমন জায়গায় নিয়ে গেছে, এবং বিচার ব্যবস্থা বলেন এবং বিশেষ করে নির্বাচন ব্যবস্থাটাকে এমন জায়গায় নিয়ে গেছে যে কোনো কিছুই এখন আশ্চর্য লাগে না। এটাই দুঃখজনক। আজকে আওয়ামী লীগের সাংসদরা যারা তথাকথিত ভোটে নির্বাচিত হয়েছে, যারা মানে তারা বলে ভোটে নির্বাচিত, যারা একটা পার্লামেন্টে বসে, যে পার্লামেন্টের কোনো ফাংশন নাই, কোনো কাজ নাই, কোনো পার্লামেন্টে কোনো আইন, মানে কোনো আইন যেগুলো বাংলাদেশের মানুষ, বাংলাদেশের স্বার্থে সংশ্লিষ্ট কোনো আইন কিন্তু এই পার্লামেন্টে আলোচনাও হয় না, এই পার্লামেন্টে উঠেও না, এই পার্লামেন্টে অটোতে পাশ হয়ে যায়। আইন প্রণয়ন হচ্ছে এমপিদের কাজ, সেই এমপিরা সেই কাজ করে না, সেই কাজ তাদেরকে পাত্তাও দেওয়া হয় না। কারণ আপনি যখন 300টা নির্বাচনী এলাকায়, 300টা কনস্টিটুয়েন্সিতে যখন এমপিরা নির্বাচিত হবে বিনা ভোটে, এবং এসপি, ডিসি, ওসি, এসআই পর্যন্ত, এবং আপনার বিজিবি, র্যাব বলেন, আপনার যত সংস্থা আছে, সব সংস্থার সহায়তা যখন তারা ভোটটা চুরি হয় এবং তারা ভোটে যেতে, সেই এমপির কতটুকু ক্ষমতা আছে? সেই এমপির ধান্দা কি হবে তখন? তার কি ধান্দা থাকবে? তারা এখন পয়সা বানাবে, চুরি করবে, ডাকাতি করবে। এই যে ইন্ডিয়ায় আপনার টুকরা টুকরা হয়ে মারা যাবে, দুবাই যাবে, এই এমপিরা ইয়াবা ব্যবসা করবে। এই ইয়াবা ব্যবসায়ী এমপিও তো আছে এখানে, তাই না? খুবই নাকি জনপ্রিয়। সে তার উপরে যখন অ্যালিগেশন আসলো, তার বোর্ডে নমিনেশন দেওয়া হলো, হ্যাঁ, ওই অঞ্চল থেকে। তো এই আওয়ামী লীগের আমলে এই জিনিসগুলো ঘটছে। এই মুক্তিযুদ্ধের পর থেকে এখন পর্যন্ত বিএনপি শাসন আমলে, বা ইভেন আওয়ামী লীগের 96 সালের যে শাসন আমলটা ছিল, এই জঘন্য ঘটনা কিন্তু ঘটে নাই। এবং আজকে আমি বলি, এই যে উনি বললেন কিছু, আমার ভাই কিছু কথা বললেন এই আনার আজিম সাহেবের ব্যাপারে, আমি মানে একজন মানে মুসলমান হিসেবে আমি অবশ্যই আমি দোয়া করি যে আমার কোনো শত্রুর যেন এই ধরনের পরিণতি না হয়। মানে আমরা যেটা শুনছি, সেটা দেখছি, যেটা বেরিয়ে আসছে। এর আগে আমি যেদিন এই ঘটনা ঘটেছে সেদিন আমি টক শোতে ছিলাম, বলেছি স্বরাষ্ট্রমন্ত্রী সেদিন সকালেই বলেছে যে উনি, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, সরকারের কাছে সব তথ্য আছে, কিন্তু সরকারের গোয়েন্দা সংস্থা, সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, সরকারের সব কিছুই তারা জানে। এবং সেদিন সকালে উনি বলেছিল যে ইন্ডিয়ার কোনো লোক এটার সাথে জড়িত না, বাংলাদেশের লোক এটার সাথে জড়িত। এবং সেটা আস্তে আস্তে বেরিয়ে আসছে যে কীভাবে সে চোরাচালানি, বিভিন্ন অনৈতিক কাজের সাথে উনি জড়িত ছিলেন, এবং এই পরিণতি হয়েছে। আমি আশা করি না যে কোনো শত্রুরও এই ইয়ে হবে, এই ধরনের, আমার কোনো শত্রুরও এই ধরনের মানে মানে পরিণতি ফেস করুক। কিন্তু আরও একটা কথা আছে, আপনি ধর্মে বিশ্বাস করেন বা আপনি অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করেন, যেখানে বিশ্বাস করেন, যে কার্মা বলে একটা কথা থাকে, যে আপনার
আপনি আপনার জীবনে যা অন্যায় করবেন, যা মানুষের উপর অত্যাচার করবেন, অনাচার করবেন বা অন্যের হক মেরে খাবেন, আপনার বিচারটা কিন্তু এই দুনিয়াতে আপনার আপনার পেয়ে যাবেন। এটা একটা কার্মা বলে আমরা একটা জিনিস বিশ্বাস করি বা অনেকে এটা বলে। এই ভদ্রলোকের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা ঘটেছে। আমি তার পরিবারের ব্যাপারে আমি সংবেদনশীল, আমি ফিল করি। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই যে আরেকজন বলেছেন, যে আরেকজন রাজনীতিবিদ বলেছেন যে এই ধরনের এমপিরাই এখন 99% বাংলা পার্লামেন্টে আছে, কারণ তাদের তো 80% কোনো কাজ নাই। 80% কমই বলছে, আমি তো 100%ই বলবো। কে নাই এখানে যে দুর্নীতি করছে না? ঢালাওভাবে কে দুর্নীতি করছেন আপনি বলেন? যে এখন জাতীয় পার্টি, ইভেন জাতীয় পার্টি যখন এই যে এই ডামি ইলেকশন হলো, খুব তারা চেষ্টা করেছে প্রধানমন্ত্রীর কাছে গিয়ে সালাম নিয়ে, দোয়া নিয়ে, সিট বাড়িয়ে কিছু নির্বাচন করে, যদি কিছু দেখা গেল তাদের মাত্র 11টা সিট দিছে। এখন সমস্যাটা হয়েছে যে সব কিছুর গোড়ায় কিন্তু ওই একটাই সমস্যা, নির্বাচন কারণ ব্যবস্থা। ভোটের এই একটা পার্লামেন্ট মেম্বারও ভোটে নির্বাচিত না, একজনও জনগণের প্রতিনিধি হিসেবে পার্লামেন্টে আসে নাই, একজনও জনগণের দুঃখ বেদনা, তাদের কষ্ট নিয়ে মাথা ব্যথা তাদের নাই। তাদের কাজ হচ্ছে যে এই 5 বছর ক্ষমতায় আছি, জানি না এরপরে কি হবে, এখন আমরা যতদূর পারি লুটে পুটে খাই। এই যদি তাদের মাথায় চিন্তা থাকে, এই যদি তাদের ধ্যান ধারণায় থাকে, তাহলে কিভাবে আপনি বলেন বাংলাদেশের 17 কোটি মানুষ বেঁচে থাকবে? আইন প্রণেতাদের কথা আমি বলছি, জি। প্রশাসনের কথা আমাদের তো সাথে বাদই আইন দিলাম। প্রণেতা রয়েছেন জনাব শফিউল আলম চৌধুরী নাদেল। রাজনৈতিক এক পক্ষ আরেক পক্ষকে গায়েল করার জন্য এই কথাগুলো বলে। শামাওয়াত একটি রাজনৈতিক পরিবার থেকে জন্ম। আমার বোন তিনি যেভাবে ঢালাও ভাবে যারা জনপ্রতিনিধি তাদেরকে তিনি হেয় করার জন্য এই কথাগুলো বললেন, এটা আমি মনে করি তিনি যে পারিবারিক তার যে ঐতিহ্য তার সঙ্গে সেটা মোটেই যায় না। আর আমি এই মুহূর্তে যেহেতু একটি বিষয় দেখুন, উনি ধর্মের কথা বলেন, কোরআনে খুব স্পষ্ট ভাবে উল্লেখ করা রয়েছে যে একজন মানুষকে হত্যা করা মানে সমগ্র মানব জাতিকে হত্যা করার সমান পাপ। এটা সামাওয়াতরা তো ক্ষমতায় ছিলেন, তাদের যিনি তথাকথিত স্বাধীনতার ঘোষক তিনি কতজন মানুষ হত্যা করেছেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল তারা কতজন মানুষ হত্যা করেছেন, এই বিষয়গুলো তারা ভুলে যান। আসলে ব্যক্তি আনার তিনি যদি ভুল করে থাকেন, রাষ্ট্রের আইন আছে এবং তিনি নিশ্চয়ই সেটা ভোগ করবেন। তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে দেশের আইনে সেই বিষয়গুলো সামনে আসবে। একজন মৃত মানুষকে যে নৃশংসভাবে তাকে কিভাবে হত্যা করা হয়েছে, আমি মনে করি সাংবাদিকতা বা টক শোয়ে এই বিষয়গুলো এত স্পষ্ট করে পোস্টমর্টেম করার কোনো বিষয় নয়। কারণ এই যে আমরা সাংবাদিকতা বা বাক স্বাধীনতার কথা বলি, বাক স্বাধীনতা মানে অন্যকে আমরা হেয় করব বা প্রতিপক্ষকে গায়েল করব, তার মানে কিন্তু বাক স্বাধীনতা নয়। আজকে আমরা তো কথায় কথায় পশ্চিমাদের কাছ থেকে অনেক কিছু শিক্ষা নেই, সেই জায়গায় সংবেদনশীল অনেক বিষয়কে তারা পাশ কাটিয়ে যান, বা রাষ্ট্রীয় সংহতি, রাষ্ট্রের ঐতিহ্য বা রাষ্ট্রের বা একটা জাতির বিরুদ্ধে যায়, সেই বিষয়গুলোকে তারা একটু নিজেরাই সেলফ সেন্সরশিপের মধ্যে নিয়ে আসেন। তো আমি মনে করি আমাদের এই আলোচনাটা ছোট বড় অনেকেই শুনছে, এই কারণে এখানে আমরা যে কথাগুলো বলবো, যে বর্ণনাগুলো দিব, সেগুলো যেন সকলের জন্য প্রযোজ্য হয়। কারণ এটা কোনো রেটেড বা এখানে কিন্তু তকমা লাগানো নেই যে এটা 18+। তো আমি মনে করি এই বিষয়গুলো আমাদের মনে রাখা উচিত। নিঃসন্দেহে। এবং আরেকটি বিষয়, আমরা কথা বলতে গিয়ে আমরা মূল বিষয়টায় ফোকাস করি। আমরা যখন মূল বিষয়টাকে ফোকাস না করে রাজনৈতিক প্রতিপক্ষকে কিভাবে গায়েল করা যায় সেই বিষয়টা যখন সামনে চলে আসে, তখন এই ধরনের অপরাধী বা অপরাধ যারা করে থাকেন তারা কিন্তু বিভিন্ন রাজনৈতিক ডামাডোলে, এই কথাটি আমি আগেও বলছি এখনো বলছি, তারা পার পেয়ে যান। কারণ অপরাধীর কোনো দল নেই, কোনো দেশ নেই, কোনো ধর্ম নেই, কোনো আদর্শ নেই। অপরাধী
তিনি রাষ্ট্রের যত বড় ক্ষমতায় থাকুন, সেটা যত বড় পদেই হোক না কেন বা সাধারণ মানুষ, তিনি কিন্তু আইনের চোখে, রাষ্ট্রের চোখে, মানুষের চোখে অপরাধী। এই কারণে অপরাধীকে যখন আমরা বিভিন্ন তকমা দিতে যাই, তখন কিন্তু অপরাধীদেরই সুবিধা হয়। আচ্ছা, আমিও আপনিও ভাইয়ের কাছে আসেন, আমি একটু ওনার কথার জবাবটা দিয়ে আসি। কারণ আমি বলি, পরিষ্কারভাবে বলতে চাই যে আমি কিন্তু যখন আমি সাংসদদেরকে বলি যে তারা মোটা দাগে বলি যে তারা দুর্নীতি করছে, আমি নাদিল ভাইকে বলতে চাই, আমি বহু ব্যক্তিগতভাবে বহু আওয়ামী লীগের আমার বন্ধুদেরকে চিনি যারা আপনারা যে নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ, সেটাকে তারা মনে মনে তারা পরিত্যাগ করে, তারা হেট করে, ঘৃণা করে। কারণ অনেক আওয়ামী লীগের ক্যান্ডিডেট আছে, ভালো ক্যান্ডিডেট, তারা সুষ্ঠু ভোটে হলে তারা বিপুল ভোটে জিতবে। কিন্তু যেহেতু নির্বাচন ব্যবস্থা অলরেডি প্রশ্নবিদ্ধ হয়ে করেছে আওয়ামী লীগ, এখন তাদের আর ভোটের প্রয়োজন নেই, তাদের আর সুষ্ঠু ভোট আর অসুষ্ঠু ভোটের আর তাদের দরকার নেই। এই জন্যই কিন্তু ব্যবস্থা হচ্ছে যে আপনার এই যে যারা বিনা ভোটে হচ্ছে, তাদের জন্য কিন্তু যারা জেনুইন ভোটে আসতো আওয়ামী লীগের, তারাও কিন্তু রাগান্বিত হচ্ছে, তারাও কিন্তু ব্যথিত হচ্ছে। বাস্তবতাটা হচ্ছে সেখানেই। আজকে নৌকায় যারা ভোট দিত, তারাও কিন্তু সেই ভোটাররাও কিন্তু ভোট দিতে যাচ্ছে না। তারা ভাবছে আজকে নাকি একটা উপজেলা নির্বাচন হচ্ছে, বাংলাদেশে কেউ জানে না ভাই, আপনারা প্রচার না করলে এটা কেউ জানতোও না। কারণ ভোটাররা ভোটও দিতে যায় নাই, নির্বাচন হইতেছে নাকি কেউ জানেও না। নির্বাচন কমিশন বিকাল 4টার সময় বলে, থোতা পাখির মতো ভোট সুষ্ঠু হয়েছে, সকাল 10টার সময় যেটা স্টেটমেন্ট লিখে রাখে, ওটা 4টার সময় ঘোষণা দেয়। এখন সেই ব্যবস্থাটা, এই নির্বাচন ব্যবস্থার কারণেই কিন্তু আমাদের এই কথাগুলো বলতে হয়। আরেকটা কথা হচ্ছে যে তাহলে আপনারা আওয়ামী লীগ বলেন যে এমপি আনার একজন দুষ্কৃতিকারী, উনি ওনার নিজ দায়িত্বে উনি কাজগুলো করেছেন, সেটা তো আপনাদের ওন করতে হবে। আপনাদের সুবিধা মতো বেনাজির, আপনাদের সুবিধা মতো আজিজকে ব্যবহার করবেন, তাদেরকে দিয়ে ভোট চুরি করাবেন, তাদেরকে দিয়ে ভোটাধিকার নষ্ট করাবেন, তাদেরকে দিয়ে আপনার ক্ষমতায় থাকবেন। আবার যখন সময় হবে তাদেরকে ডিজোন করবেন। আমরা এদেরকে চিনি না, আমরা আনারকেও চিনি না, আজিজকেও চিনি না, আমরা নিজেরা হলো সতী সাবিত্রী, একেবারে সব কিছুর ঊর্ধ্বে, এরা হলো 3জন হলো দুর্নীতিবাজ, বাকি। এটা তো হইলে হবে না রে ভাই, জনগণ তত বোকা না। আজকে আজিজ একজন নিজেই একা একা দুর্নীতি করে এত দূর উঠে নাই, তাকে সাহায্য করার লোক নিশ্চয়ই ছিল। আজকে বেনজির সাহেব একা একা দুর্নীতি করে এত দূর উঠে নাই, আজকে আনার একা একা দুর্নীতি করে এত দূর উঠে নাই। আজকে এদের পরিণতি, আজকে আনারের শিক্ষা আমাদের সকলের হওয়া উচিত। আমি কিন্তু অ্যাজ এ রাজনৈতিক কর্মী বলতেছি, বিএনপির কর্মী হিসেবে না। এইটা একজন রাজনীতিবিদের একটা বড় শিক্ষা হওয়া উচিত যে আমরা যে এই যে ভোগ, এই যে আপনার লোভ, এইটার থেকে কিভাবে দূরে থেকে নিজের এবং নিজের পরিবারকে, নিজের আত্মীয় স্বজনকে, নিজের পরিমণ্ডলে আমাদের যারা আছে তাদেরকে যদি আমার ভালো রাখতে হয়, তাদেরকে নিরাপদে রাখতে হয়, আমার একটি সৎ জীবনযাপন, যতটুকু সৎ জীবনযাপন করে আমার দেশের মানুষের জন্য কাজ করতে হবে, যদি আমি জনগণের প্রতিনিধি হই। কিন্তু এরা কেউ তো জনগণের প্রতিনিধি না, আনফরচুনেটলি। আমি আসবো যারা মোস্তফা কামাল, আপনার কাছেও আসবো, একটু বিরতি নিয়ে এসে তারপরে আলোচনায় যুক্ত হচ্ছে। প্রিয় দর্শক, নিটল টাটা এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গেই। ফিরে এলাম নিটল টাটা এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জনাব মোস্তফা কামাল। আমি দুজনের কথাই খুব মনোযোগ দিয়ে শুনেছি, তাদের উপলব্ধি কিন্তু কাছাকাছি, প্রকাশভঙ্গিতে একটু ভিন্নতা আছে, যেহেতু দুইটা দল করেন, হয়তো বা নিজের দলের পক্ষে কিছু বলতে হয় তাদের, অন্য দলকে ঘায়েল করা। নাদিল ভাই যেটা বলেছেন যে রাজনীতিবিদদেরকে হেয় করার চেষ্টা, আমি তো আমার অবস্থান থেকে দেখছি হেয় করার আর অবশিষ্ট কিন্তু নাই, হেয় করে ফেলা হয়েছে। পার্লামেন্টে এমপিদের কাজ কি? আইন প্রণয়ন, আইন মেরামত করা বা আইন সংস্কার করা। কিন্তু বাস্তবে আমরা কি দেখছি? টেবিল কিলানো ছাড়া, হা না বলা ছাড়া তাদের খুব একটা কাজ আমরা দেখি। বরং খবর পাই মাঝে মধ্যে তারা ওই যে আনার সাহেবদের মতো এগুলো করেন, কম অথবা বেশি। দিলীপ বড়ু 80% বলেছেন, শামাওয়াত 90-তে চলে গেছেন, উনি বলছেন যে এত বলা হবে না। তাহলে কত? না, সংখ্যা যাই হোক, অর্থাৎ তারা এই কাজটাই বেশি করে। প্রশ্ন যে উঠছে, এটি কেন? দ্বিতীয়ত হচ্ছে, কেনর জবাবে আমি বলছি, মানে শামাওয়াত যেটি বলছেন যে নির্বাচনী ব্যবস্থা সঠিক না থাকার কারণেই কি জবাবদিহি? একটি কারণ তো অবশ্যই, নির্বাচনী ব্যবস্থা অবশ্যই একটি কারণ, যেটা ক্ষমতাসীন দল থেকে স্বীকার করা হয় না, যে নির্বাচনে শুধু গণতন্ত্র না, গণতন্ত্রের আরও কিছু
মাত্রা অথবা সূচক আছে, কিন্তু নির্বাচনে মোটা দাগের একটা ঘটনা। আমি নির্বাচনে বিনা ভোটে পাশ করে ফেললাম, এমপি হয়ে গেলাম, তো আপনার তো বিনা পরীক্ষায় একটু পাশ করতে ইচ্ছে করবে, স্বাভাবিক, একটার সাথে আরেকটা সম্পর্কিত। আরেকজনের পুঁজি নাই, পাট্টা নাই, সিএস নাই, আরএস নাই, তার কিন্তু একটা বিশাল লোন পাওয়ারও ইচ্ছা জাগে, যে যেহেতু নির্বাচন ওইভাবে হয়ে গেছে, আপনি ওইভাবে পাশ করে ফেলেছেন, আমিও এইভাবে লোনটা পেয়ে নেই। তাও লোন বলতে এখন কিন্তু 2-4 হাজার কোটি টাকা না, হাজার হাজার কোটি টাকা নেয়ার পরে খবর হলে তখন আমরা জানি। আর নাদেল ভাই যে কথাটা বলেছেন যে ব্যক্তির কথা, আজিজ সাহেব অথবা বেনজির সাহেব অথবা আনার সাহেব মোটেই একজন ব্যক্তি নন, তারা কিন্তু প্রতিষ্ঠান। আনার সাহেবদের মতো বছরে 300-350 আসেন, অর্থাৎ 5 বছর তারা থাকেন। একজন আজিজ সাহেব কিন্তু লং টাইম থাকেন, তিনি একটা প্রতিষ্ঠানের অধিকর্তা, সেনাপতি। একজন বেনজির সাহেব একজন মাত্র, ওখানে কিন্তু 300-350 না, তিনি পুলিশের প্রধান। তো এর ফাঁকে দেখেন এরা কিন্তু সওয়ার হয় কোনো না কোনো দলের উপর। আপনি মনে করে দেখেন, যখন আজিজ সাহেবের উপর অথবা বেনজির সাহেবের উপর স্যাংশন আসলো, স্যাংশন কিন্তু কোনো রাজনীতিবিদের উপর ওই সময়টা তখনও আসেনি বা আমরা শুনিনি বা গণমাধ্যমে আসেনি, তখন কিন্তু তাদেরকে প্রোটেকশন দেওয়া হয়েছে। প্রোটেকশনটা কিন্তু খুব নিচু মানের ভাষায় দেওয়া হয়েছে, বলা হয়েছে যে এসবে আমরা কেয়ার করি না, লাগলে আমরাও স্যাংশন দিয়ে দিতে পারি। অর্থাৎ তাদেরকে ওন করা বোধহয় এত জরুরি ছিল না। সেখানে দেশ, দল, সরকার, প্রশাসন একাকার করে ফেলা হয়েছে। আজিজ সাহেব তো সরকার না, ওনার কোনো দরকার ছিল না জেনারেল আজিজ সাহেবের বলার যে উনি ওনার জিন্দিগিতে 18 সালের মতো এত সুন্দর নির্বাচন দেখেন নাই। এটা ওনার দায়িত্ব না। সরকার থেকে অন্তত ওনার শাসন বারণ করার দরকার ছিল, যে এই কথা বলার জন্য আমাদের দলে লোক আছে। সিইসি সাহেব ওনার দায়িত্ব আছে বলা যে 40% পড়েছে, আরও বেশি পড়তো যদি সবাই ধান কাটতে না যেত, অথবা যদি এত গরম না থাকতো। একটা কজ উনি দেখাবেন, এটা ওনার আওতার মধ্যে, কিন্তু বাদ বাকিদেরকে সেটার মধ্যে সংযুক্ত করে ফেলা, এখন আবার তাদের দায়িত্ব না নেয়া, এটা সুন্দর দেখায় না। এই ক্ষেত্রে রাজনীতিবিদদের নিজেদের অবশ্যই উপলব্ধি করতে হবে, যেটা দুজনের মধ্যেই এসেছে, যে আপনাদের উপর কিন্তু সওয়ার হচ্ছে তারা, বা ভর করছে, যেটাকে বলি দায় সরকারকে নিতে হয়। আবার আওয়ামী লীগকে একটু বেশি নিতে হয়, যেটা স্বাভাবিক। আজকে 15-16 বছর ধরে একটা দল ক্ষমতায়, তাদের বাজে কাজগুলো বেশি দেখা যায়। বিএনপি অনেকদিন ক্ষমতায় নাই দেখে তাদেরটা কম দেখা যায়। তারাও খুব দুধে দেওয়া বা খুব ভালো কাজ করেছেন তেমনটি নয়, উনি কিছু উদাহরণও টেনেছেন, আমি ওদিকে আর না যাই। তো আওয়ামী লীগ এগুলো করতে গিয়ে আমরা যেটা গ্রাম বাংলায় বলি যে রুটি যখন সেকে, সেটা 2 পিঠে কিন্তু সেকা হয়, শুধু একটা পিঠ থাকলে আরেকটা পিঠ একদম জ্বলে পড়ে যায়। আমাদের রাজনীতিতেও কিন্তু একটা দল টানা 16-17 বছর অপোজিশনে, আরেকটা টানা 16-17 বছর ক্ষমতায়। দু দলের মধ্যে কিন্তু একটা মনিচ্ছা বাস্তবায়ন করার ইচ্ছা আছে। আমরা কথায় কথায় বলি যে বাক স্বাধীনতা নাই, কিসের বাক স্বাধীনতা নাই? সমানে তারা কথা বলছেন। আপনি আনারের বিষয়টা ধরেন, আমাদের নাদেল ভাই চমৎকার বলেছেন, তার মৃত্যু নিয়ে যে বর্ণনাগুলো দেয়া হচ্ছে, কোত্থেকে আসছে বর্ণনাগুলো? পুলিশের কাছ থেকে। পুলিশ কোত্থেকে জানলো এই বিষয়গুলো? সোর্স কিন্তু এই নিউজের গোটা সোর্স পুলিশ। তাকে কিভাবে হত্যা করা হলো, কিভাবে মারা হলো, কিভাবে কাটা হলো, এগুলো কি কোনো সভ্যতার মধ্যে পড়ে? তিনি যেই হন, তার উপর উনি একজন মাননীয় সংসদ সদস্য, এটা কি গোটা রাজনীতির জন্য সম্মানের? আর নাদেল ভাইকে অনুরোধ করবো সেটার জন্য সাংবাদিকদেরকে দায়ী না করা। সাংবাদিকরা সেখানে অনেকটাই বয়ানকারীর মতো, সেটা পুলিশ থেকে বলা হচ্ছে। পুলিশের এখন যিনি বলছেন তার আগের জন্য এসব গল্প বলতেন, কিন্তু কিচ্ছা সুন্দর করে বলতেন। ঠিক তার আগের জন বেনজির সাহেব, তিনি যখন ডিএমপি কমিশনার ছিলেন এরকম একটা ব্রিফ করতেন যে এই কোনো বিষয়ে কোত্থেকে ধরা হলো, ডানে কে ছিল, বাঁয়ে কে ছিল। একইভাবে আইজিপি ছিলেন, এর ইমিডিয়েট আগে তিনি র্যাবের ডিজি ছিলেন। চমৎকার চমৎকার ছিল, আমরা কিন্তু প্রমোট করেছি এসব জিনিস, যে ওনার হাঁটা বড় সুন্দর, উনি ইংরেজি খুব সুন্দর করে বলেন, হাসলে আরও সুন্দর দেখা যায়, কাশলেও ভালো দেখা যায়। অর্থাৎ বর্ণনা দিতে দিতে আমরা একটা লোককে এমন পূজনীয় জায়গায় নিয়ে যাই, পরক্ষণে আবার তারে সবচেয়ে নিকৃষ্ট লোক বানিয়ে ফেলি, যেটা কিন্তু এখন হচ্ছে বেনজির সাহেবের ক্ষেত্রে হচ্ছে, আজিজ সাহেবের ক্ষেত্রেও হচ্ছে। আজিজ সাহেবকে নিয়ে যখন আল জাজিরা একটা ডকুমেন্টারি স্টাইল করলো, আমরা কিন্তু বলে দিলাম যে এটা ডকুমেন্টারি না, এটা একটা কিচ্ছা, এটা একটা বিজ্ঞাপন, আমল দেওয়া উচিত ছিল। যদি তখনও আমল দেওয়া যেত হয়তো ঘটনা এত দূর গড়ায় না। যখন অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান বলা হয় তখন তো প্রধানমন্ত্রীর লোক এই কথা বললে তো সরকারের, আমি ওই অংশটুকু বাদ দিলাম, প্রধানমন্ত্রীকে আমরা উচ্চ একটা আসনে রাখি না, কিন্তু আজিজ সাহেবকে নিয়ে যে অংশটুকু প্রশ্ন উঠে, এই জন্য ওই সূত্র ধরে আজিজ সাহেবও মাপ পেয়ে গেলেন।
আমি বলছি ওই কথাটা, একটা তথ্যের মধ্যে অথবা একটা স্টোরির মধ্যে অনেকগুলো অংশ থাকে, তো আমরা ওখান থেকে যেগুলো মানে আপনি সম্ভব বলছেন যে যেই বিষয়গুলো অভিযোগ উঠেছিল সেগুলো হ্যাঁ একটা নির্মোহ তদন্ত হতে পারতো বা করতে পারতো, হলে অন্তত এই কথাগুলো আজকে আসতো না। আজিজ সাহেব কিন্তু চ্যালেঞ্জ দিচ্ছেন প্রায় প্রতিদিনে, বেনজির সাহেবও চ্যালেঞ্জ দিচ্ছেন প্রায় প্রতিদিনে, এবং তার মনে হয়তো বা খুব থাকতে পারে যে তিনিও তো সরকারের জন্য অনেক কিছু করেছেন, তো সরকারের জন্য অনেক কিছু করা তার দায়িত্ব না, তিনি কিন্তু চাকরিজীবী। এখন পরিণতিতে কি হলো, গোটা পুলিশ বিভাগ কি বেনজির, আমাদের গোটা এই সুনাম স্বনাম ঐতিহ্যে ভরা সেনাবাহিনী মানেই কি আজিজ, এদের জন্য আমাদের গোটা বাহিনী কলঙ্কিত হচ্ছে আর সরকারকে দায় নিতে হচ্ছে। তো সরকার যেহেতু রাজনৈতিক সরকার, তার দায় না নিলেও চলে, কথার বাহানায় কথার পেছে আরেক দিকে চলে গেলেন জিয়াউর রহমান সাহেবের কাছে, বিএনপি কিছু হলে চলে যায় যেরকম বঙ্গবন্ধুর কাছে, বিদ্যমান যে পরিস্থিতিটা যে ইস্যুটা সেটার মধ্যে তারা থাকেন না। আমি তো মনে করি এখন শুধু আজিজ বেনজির আর আনার নয়, আরও কিছু উপাদান আছে, বাচ্চু সাহেবের কথা আসবে না কেন, এরকম আরও অনেক সাহেব তো আছেন, এগুলোকে আইনের আওতায় আনা যায় তো। এবং আওয়ামী লীগ কিন্তু ওই পরিমাণ সক্ষম একটি দল, এটা অবশ্যই মনে করতে হবে। এই সরকার বা প্রধানমন্ত্রী যদি চান, তিনি চাইলে কিছু হয় না বাংলাদেশে, ওই দৃষ্টান্ত কম বাংলাদেশে, সেটা কিন্তু আলোচিত বিষয় যে প্রধানমন্ত্রী চাইলে হয়। তো সেই ক্ষেত্রে যদি নাদেল ভাইরা আছেন, দলীয় এমপিরা আছেন, তাদের স্বার্থেও, তাদের সম্মানের স্বার্থেও, তারা তো আনার সাহেবের সহকর্মী, দুদিন পরে যখন আনার সাহেবের উপর শোক প্রস্তাব আসবে, তাদের কিন্তু বলতে হবে বড় ভালো লোক ছিলেন, খুব ক্লিন ইমেজ ছিল তাদের, ওইরকম একটা দোয়াও করতে হবে। একটা নিষ্ঠুর বাস্তবতা, কিন্তু নিষ্ঠুর এক বাস্তবতা। তো এই সম্মান যেন হানি আর না হয়, একটা ফুল স্টপ অন্তত দেওয়ার চেষ্টা করেন। ফুল স্টপে আসতে না পারলেও সেমিকোলন পর্যন্ত তো আসতে পারেন। একটু শুনে আসি জনাব শফিউল আলম চৌধুরী নাদেল, ঘুরে ফিরে যে বিষয়টি আসছে যে এই যে যাদের কথা বলা হচ্ছে, বিশেষ করে এই আজিজ বেনজির এবং প্রশাসনের কর্তা ব্যক্তি যারা, তাদের দুর্নীতির বিষয়ে যখনই বলা হয় তখন বলা হয়ে থাকে যে নির্বাচনী ব্যবস্থাও এর জন্য দায়ী, কারণ বিভিন্নভাবে যখন নির্বাচনগুলো হয়েছে সেই সময় তাদের এক ধরনের সমর্থন বা সহায়তা, তাদের প্রচ্ছন্ন এবং তাদের যে বাহিনী সব কিছু মিলিয়ে তাদের এক ধরনের সহায়তা ছিল, যার কারণে সরকার হয়তো পরবর্তীতে তাদেরকে আর এই কোনো প্রকার অসঙ্গতি হলে সেগুলোর ব্যাপারে অ্যাড্রেস করতে পারে না। আপনার কাছে সেই বক্তব্যটি শুনব। দেখুন, একজন আইজি অথবা সেনাপ্রধানের বাহিনী, সেটা হচ্ছে রাষ্ট্রীয় বাহিনী, এবং তারা তাদের পেশাগত জায়গা থেকে তারা দায়িত্ব পালন করে থাকেন। আমি মনে করি এটা একটা খুব পরিষ্কার বিষয়। আর আমরা অনেকেই যখন কথা বলি, আয়নায় কিন্তু নিজেদের চেহারাটা দেখি না, আমরা অন্য প্রতিবিম্ব দেখে আমরা যে কথাগুলো বলি, আমাদেরকে যদি আসলে ওইভাবে আমাদের চেহারাগুলো আয়নায় আসতো, আমরা কে কত পরিচ্ছন্ন সেটা কিন্তু বোঝা যেত। তো আমরা দিন শেষে রাজনীতিবিদদের উপরই সকল শ্রেণী পেশার মানুষ দায়টা চাপ, এবং রাজনীতিবিদকেই দেশকে ভবিষ্যৎকে এগিয়ে নিতে হয়, উন্নয়ন অগ্রগতির কাণ্ডারি হতে হয়, অন্যরা ফায়দাটা ঠিকই নেয়। এবং রাজনীতির কারণে আমরা রাজনৈতিক দলগুলো বা রাজনৈতিক নেতাকর্মীরা একে অন্যকে আমরা হেয় করি। যেমন মাসকার ভাই, আমি সাংবাদিকদেরকে উদ্দেশ্য করে কোনো কথা বলিনি, আমি বলেছিলাম যে আমরা রগে যে বর্ণনাগুলো বিভিন্ন জায়গায় দিচ্ছি, পুলিশ হয়তো তাদের তদন্তের স্বার্থে বা জানানোর স্বার্থে তারা একবার, তো পুলিশ যে সোর্সটা ব্যবহার করেছেন সেটা কি সব জায়গায় ব্যবহার করতে হবে? আমি একটি কথা এই প্রসঙ্গে বলতে চাই। সৈয়দ মুস্তফা আলী, তাকে তার খুব ভক্ত একজন প্রশ্ন করেছিলেন, আপনি কিভাবে লিখেন সেটা একটু আমাকে দেখাবেন। তিনি বলেছিলেন, আমার বাচ্চাকে আমি দেখাতে পারি, কিন্তু বাচ্চাটা কিভাবে আসলো সেটা কিন্তু আমি দেখাতে পারবো না। তো এই কারণে পুলিশ যে কাজটি করেছে সেটা আপনাকে বা আমাকে যে একদম বলে দেখাতে হবে, বর্ণনা দিতে হবে, এটা কিন্তু ঠিক নয়। আমি এখানে একটু যোগ করতে চাই নাদেল ভাই আপনার সাথে, বর্ণনাটা কিন্তু আমরা দিচ্ছি না, পুলিশ ঘটা করে আমাদেরকে ডেকে নিচ্ছে, না না, তারা আপনি দিচ্ছেন, সাংবাদিকরা দিচ্ছে, আমি বলেছি কিভাবে তারা খবরগুলো দিচ্ছেন, যেন মনে হয় যেন তারা পাশেই ছিলেন। মানুষকে এইভাবে অবহিত করা বোধহয় জরুরি না। না না, আমি কি বলেছি আপনি বলেছেন? না, সেটা পুলিশ বলছে, পুলিশ এই সরকারের প্রশাসনের অংশ। না না, পুলিশ বলছে তারা তো তদন্ত, তারা তো বলতেই পারে। না না না, বলতেই পারে না, বিষয়টা এরকম না।
বলতেই পারে বিষয়টা এরকম না, তারা আমাদেরকে দাওয়াত দিয়ে নিচ্ছেন, ঘটা করে নিচ্ছেন, নাম দিচ্ছেন ব্রিফিং অথবা প্রেস কনফারেন্স, তারা খুব প্রস্তুতি নিয়ে পরিষ্কার করে সেগুলো জানান দিচ্ছেন এবং ক্রেডিটও নিচ্ছেন সেখান থেকে। ঠিক আছে, তো তারা তো তাদের জায়গা থেকে তারা বলেছে, তো আমরা যদি প্রচার করি তাহলে তো আমরাও তাদের সেই ভুল, তারা যদি সেটা ভুল করে থাকেন আমরাও ভুলে শরিক হচ্ছি। না, ভুল উৎসাহ বলছি না, দিচ্ছি। তারা প্রচার করছেন, বা প্রচারের জন্য আমাদের আমাদের প্রচার বাড়ানোর জন্য আমরা ব্যবহার করছি, জি তাই না? ওনারা যদি সেভাবে মাইলেজ নিতে চান আমরাও বা পিছিয়ে থাকবো কেন, আমরাও নিচ্ছি। অর্থাৎ একটা ক্রেডিট নেওয়ার চেষ্টা তারা করেন। হ্যাঁ, ক্রেডিট তো শুধু তারা নিচ্ছেন না, তো আমরা সবাই মিলেই নিচ্ছি। কিন্তু সবাই মিলে নিতে গিয়ে আপনারা কিন্তু অপদস্থ বেশি হচ্ছেন রাজনীতিবিদরা, সেটা আমার জন্য মায়ার, সেটা একজন মায়া লাগে, বেদনা লাগে যে রাজনীতিবিদদেরকে এভাবে কলঙ্কিত করা, এভাবে অপরাধী সাব্যস্ত করা, সেটা আপনাদের জন্য সম্মানের হচ্ছে না কিন্তু নাদেল ভাই, আমি ওই কথাটা বলতে চাচ্ছি। এই দেশ গঠন করেছেন রাজনীতিবিদরা, আমাদের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে রাজনীতিবিদদের মাধ্যমে, কিন্তু এখন কলঙ্কিত করা হচ্ছে আপনাদেরকে কোনো না কোনো ভাবে, কোনো না কোনো ফরম্যাটে। আপনার মায়া কান্নার জন্য অবশ্যই আপনাকে ধন্যবাদ, এটা বেদনা, কিন্তু এটা উপলব্ধি, কান্না নয়, মোটেই কান্না নয়, উপলব্ধি, এটা আমার এক ধরনের বেদনা। তো এই বিষয়গুলো বারে বারে সামনে নিয়ে আসলে নিশ্চয়ই সমবেদনাটা খুব ভালো করেই দেখানো হচ্ছে। সমবেদনা অবশ্যই আছে, এখানে অবশ্যই সমবেদনা থাকবে। আমি তো এই দেশের নাগরিক, আপনাদের সম্মানের সাথে আমাদের সম্মান কিন্তু ম্যাটার করে, গোটা জাতির সম্মান ম্যাটার করে। আপনাদের একটা বক্তব্য কিন্তু গোটা জাতি শুনে মনোযোগ দিয়ে, আমাদের তো ওইভাবে শুনে না। কামাল ভাই, আপনি একজন সিনিয়র মানুষ, আমি যে কথাটি বলেছি পুলিশ তারা বলেছে, কিন্তু আমরা এই বিষয়টাকে যত্রতত্র আমরা প্রচার করব, এই বিষয়টা একেবারে স্পষ্ট, এই বিষয়টা নিয়ে আমরা এই বিষয়টাই আমি বলেছি। জি জি, ওটা সঠিক বলেছেন। আচ্ছা, ব্যাপারটাকে আমরা যদি এইভাবেও দেখি, নাদেল ভাইয়ের প্রতি আমি ওনার পয়েন্টটা আমি বুঝতে পারছি, কিন্তু ব্যাপার হচ্ছে যে আমাদের দেশে আপনি সংসদ সদস্য বাদ দেন, যে কোনো একটি এরকম নৃশংস ঘটনা যখন ঘটে বা অন্য কোনো মুখরোচক কোনো ঘটনা যখন ঘটে বা স্ক্যান্ডালাস স্ক্যান্ডাল কোনো তৈরি হয় যে কোনো কাউকে নিয়ে, সাধারণ একজন ব্যক্তি, সেটাও কিন্তু সামাজিক মাধ্যমে, গণমাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে বা ইভেন মেইনস্ট্রিম মিডিয়াতেও আপনাদের টিআরপি বাড়ানোর জন্য হোক বা সোশ্যাল মিডিয়ার লাইকস ভিউজ বাড়ানোর জন্য হোক, এগুলো কিন্তু প্রচুর প্রচারিত হয়। এটা কিন্তু একটা অংশ, এটা একটা বাই প্রোডাক্ট, আমরা যে সমাজে বাস করি সেটার একটা বাই প্রোডাক্ট কিন্তু এটা, আমরা যদি একাডেমিক ডিসকাশনে যাই। কিন্তু এখন যেটা হচ্ছে যে যেহেতু আনার একজন সংসদ সদস্য এবং এমন কিসের সংসদ, দুইবারের সংসদ, 2018 তিনবারের, মানে 2018 সালেও সে হয়েছে, যেটা 2018 কিসিমের নির্বাচন, যেটা সারা পৃথিবীতে জানে যে, এবং 14তে হয়েছে তিনটা বিনা ভোটে, এবং এই যে ডামি মানে বিনা ভোটে 2018 মানে তথাকথিত নির্বাচন, যেখানে আপনার ভোটই নিশিরাতের নির্বাচন হয়েছে, এবং 7 জানুয়ারির ডামি নির্বাচন, তিনটাতে উনি এমপি, অন্তত মাগুরার সময় হয়নি, তিনটাতে এমপি। ভাই আপনারা মাগুরা যদি আমি সেকেন্ডের জন্য ধরেও নেই যে মাগুরা হয়েছিল, আপনারা লক্ষ লক্ষ কোটি কোটি মাগুরা কইরা ফেলছেন ভাই। মাগুরার এক্সাম্পল দিয়া, নাদেল ভাই, মাগুরার এক্সাম্পল দিয়া নিজেকে হাসির পাত্র বানায় না, মাগুরার এক্সাম্পল দিয়ে আপনারা নিজেদেরকে হাসির পাত্র বানায় না, কারণ মাগুরা যদি হয়েও থাকে কোনোদিন, মাগুরা ছাড়াই গেছেন আপনি বহুত আগে ভাই। আপনারা নির্বাচন ব্যবস্থাটাকে একেবারে একটা আন্তর্জাতিক একটা আর্টিস্টিক পর্যায়ে নিয়ে গেছেন ভাই। নির্বাচন কিভাবে চুরি করতে হয়, আওয়ামী লীগের যদি কেউ পিএইচডি করতে চায়, আওয়ামী লীগের কাছ থেকে আইসা শিক্ষা নিতে পারে। হ্যাঁ, এটা আপনার মাগুরা বইলা আপনি কিন্তু আপনার নিজেদেরকে হাস্যকর করেন না প্লিজ। না দেখেন, বিএনপিকে তো চুরের দল বলে, চুরিটাই শুধু শিখবেন কেন, আরো ভালো কিছু আছে তো, ভালো কিছু শিখে যান। কিচ্ছু ভালো নাই ভাই, কি শিখবো ভাই? শিখারটা কি শিখাইতেছেন কি ভাই? আপনারা আজিজ বানাইতেছেন, বেনজির বানাইতেছেন, আনার বানাইতেছেন, এই চোখে দেখলে ভালো দেখা যায়। আমরা কি বলি না যে ভালো চোখে দেখলে ভালো দেখা যায়, খারাপ চোখে দেখলে খারাপ দেখা যায়। আপনারা ভালো হয়ে যান, জনগণও ভালো দেখবে। আপনারা তো ভালো হইতেছেন না, কি করব? আপনারা চোখটা ভালো করেন, ভালো চোখ দেখলে অনেক ভালো কিছু দেখবেন। নাদেল ভাই, প্রত্যাশার কথা শুনতে চাই, যেই নির্বাচনী ব্যবস্থার আক্ষেপ, যেই নির্বাচনের ভোটার উপস্থিতি নিয়ে আক্ষেপ, এই জায়গায় কি কিছুটা ইতিবাচক পরিবর্তন আশা করতে পারি আমরা? দেখুন, একটা নির্বাচনে আমি ব্যক্তিগতভাবে অবশ্যই বিশ্বাস করি বিএনপি একটি রাজনৈতিক দল, সংসদে থাকুক না থাকুক তাদের জনসমর্থন আছে। তারা যদি নির্বাচনে না আসে
আমি মনে করি যে ভোটার উপস্থিতি নিয়ে যে কথাবার্তা এগুলা বলার কারণ তারা তো ওয়াক ওভার দিয়ে বসে আছে, যেহেতু আওয়ামী লীগের পক্ষে যে ভোটাররা তারা মনে করেন বিএনপি আসবে না, এতে আমরা না গেলেও আমাদের প্রার্থী জিতে যাবে। এটাও কিন্তু ভোট কাস্টিং এর একটা বড় কারণ, বড় নিয়ামক হিসেবে কাজ করে। এই কারণে বিএনপি ভোটে আসুক, আমি মনে করি রাজনীতির মাঠে আসুক, গণতন্ত্রকে কিভাবে তারা তাদের জায়গা থেকে তারা গণতন্ত্রের জন্য কাজ করবেন, নির্বাচনে এসে তারা সেটা প্রমাণ করুন। এবং আমি মনে করি তাদের উপস্থিতিতে তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচন আরো বেশি অর্থবহ হবে, অসংখ্য ধন্যবাদ, আগ্রহের জায়গাটা আরো বেশি বাড়বে। জি শামা ওবায়দ, শেষ করবো আপনার কোন প্রত্যাশার কথা দিয়ে। আমার প্রত্যাশা হইল যে অবশ্যই আমরা চাই যে এই দেশ একটি মানে সামনের দিকে এগিয়ে যাক, কিন্তু যতদিন এই বিনা ভোটের সরকার ক্ষমতায় থাকবে সামনের দিকে আগানোর সম্ভাবনা খুবই কম। এবং আমি শঙ্কিত অর্থনীতি নিয়ে, আমাদের দেশের নতুন প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে আমি শঙ্কিত। কিন্তু আমি শুধু এইটা বলে শেষ করতে চাই, যেহেতু আপনি শেষ করছেন, এটাই তো শেষ করছেন, যে আগামীকাল 30শে মে হয়ে গেছে। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে স্মরণ করতে চাই, ওনার আত্মার মাগফিরাত কামনা করতে চাই। আজকে বিডিআর হত্যা হয়েছিল, বহু সেনাবাহিনী, চৌকস সেনাবাহিনীর সদস্যদেরকে আমরা হারিয়েছি। তাদের পরিবাররা কিন্তু এখনো বিচার হলেও তারা বলছে যে সুষ্ঠু বিচার হয়নি। এখন জিয়াউর রহমান সাহেব যেখানে তলাবিহীন ঝুড়ি থেকে, বাকশাল ব্যবস্থা থেকে বিএনপি বাংলাদেশকে একটি উন্নত শিখরে পৌঁছে দিয়েছিল অতি অল্প সময়ের মধ্যে, এবং সেই সব প্রত্যেকটা বীজ, শিল্প, অর্থনীতি, বাণিজ্য, স্বাস্থ্য, কৃষি, আপনার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, সব কিছুতে, এবং আপনার অর্থনীতি, আমাদের দেশে রেমিটেন্স যেটা, সেটার ম্যান পাওয়ার আপনি বলেন, সব কিছুতে আমাদের বিদেশে যে মানুষজন কাজ করছে সব কিছুর বীজ বপন করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে ওনার মৃত্যুবার্ষিকী, শাহাদাত বার্ষিকী, ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। শেষ করব, সংক্ষেপে শেষ করে দেই। বিষয়টা যদি উপলব্ধিতে আসতে পারেন, ক্ষমতাসীনরাও যদি উপলব্ধিতে আসতে পারেন যে তাদেরকে এভাবে কলঙ্কিত হতে হবে না কোনো আজিজের ঘটনার কারণে, কোনো বেনজিরের ঘটনার কারণে, এই দায় তাদের নিতে হবে না। এই ধরনের ঘটনা ঘটলে সেটা আপনি প্লাস চশমা দিয়ে দেখেন আর মাইনাস চশমা দিয়ে দেখেন, ভালো কিছু দেখবেন না এখানে। তো সেটা যদি রাজনীতিবিদরা চান, অবশ্যই সম্ভব। বাংলাদেশের রাজনীতিবিদদের সমালোচনা আছে অনেক, আবার সুনামও তাদেরই, কিন্তু এই দেশটা তারা গড়েছেন। তারা যদি এই উপলব্ধিতে আসেন, আমরা সেই প্রত্যাশাই করি, হইতে দিব না, বেনজির পয়দা হইতে দিব না। অবশ্যই এই ছিল আজকের লিটল টাটা এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।